বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ১৯৪৮ সালে এই বাহিনীটি প্রতিষ্ঠিত হয়। ১৯৪৮ সালের পরে এই বাহিনীটি দেশের সুরক্ষার জন্য কাজ করে আসছে। এই বাহিনীটির অনেক অবদান আছে দেশে এবং আমাদের স্বাধীনতা যুদ্ধে। কিন্তু হঠাৎ করে এই বাহিনী আমাদের নতুন সরকার আসার পরে গত কয়েকদিন যাবৎ একটি আন্দোলনের শুরু করেছে তাদের কিছু দাবি দাবা নিয়ে। তো এটা তাদের আন্দোলন করার রাইট আছে এবং যৌক্তিক আছে। অবশ্যই তারা আন্দোলন করবে। কিন্তু ব্যাপারটা এমন হয়ে গেছে যে তারা ঘর পোড়ার ভিতরে আলু পোড়ার মতো শুরু করছে। আপনারা জানেন যে আমাদের দেশের মোটামুটি ১১টা জেলায় এখন বন্যা কবলিত। তো এই অবস্থায় এটা কতটা যৌক্তিক এটা আপনারা একটু বিবেচনা করবেন। আশা করি তারাও বিবেচনা করবে, বাট হয়তো তাদেরকে কেউ ইন্ধন দিচ্ছে বা তাদের পিছনে। কারণ সবকিছুরই যেহেতু এই একটি অন্তর্বর্তীকালীন সরকার আমাদের মাঝে আছে, তো ওনারা শুরুই করেছে মাত্র ১৫-২০ দিন। তো এই বিষয়গুলি গুছিয়ে আনতে একটু সময় লাগবে, এটাই স্বাভাবিক। বাট ওনারা এইভাবে কিছুদিন পরপরই দেখতেছি যে এক পক্ষ বিভিন্ন আন্দোলন নিয়ে রাস্তায় নামতেছে। তো গতকালকে তারা সচিবালয় ঘেরাও করেছিল, যেটা মোটেও ঠিক করে নাই। তো এটা প্রতিরোধের জন্য আমাদের ছাত্র সমাজ ও সাধারণ জনগণ মাঠে ছিল প্রতিহত করার জন্য, যেন কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে। তো এই নিয়ে মোটামুটি গতকাল সন্ধ্যা পর্যন্ত সচিবালয় এলাকা একটু উত্তেজনায় ভরপুর ছিল। এখানে যেটা হয়েছে সেটা হলো এই আনসাররা এই ৫ তারিখের দেশ নতুনভাবে স্বাধীনের পরে ফ্যাসিস্টের পতনের পরে এই যে ফ্যাসিস্টের দোসররা বিভিন্ন রূপে বিভিন্ন জায়গায় অস্থিতিশীলতার চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় এই আনসার এই সচিবালয় ঘেরাও করছে। আমরা তাদেরকে স্পষ্ট বার্তা দিতে চাই, এই ফ্যাসিস্টের দোসরদের স্পষ্ট বার্তা দিতে চাই যে তারা যতই ষড়যন্ত্র করুক, তারা যতই ষড়যন্ত্র করুক, আমরা তাদের সমস্ত ষড়যন্ত্র রুখে দেবো। এই নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের আরো রক্ত দেওয়ার প্রয়োজন হলে আমরা রক্ত দেবো। তো পরবর্তীতে সেখানে উপদেষ্টা নাহিদ ইসলাম আসেন এবং তাদের উদ্দেশ্যে কিছু বক্তব্য দেন। তো ইতিমধ্যে তাদের যে একটা রেস্ট প্রথা ছিল, তো সেটাকে ক্যান্সেল করা হয় এবং তাদের ভিতরে একটা কমিটি গঠন করে দেওয়া হয় যেন তাদের অন্যান্য দাবি দাবাগুলি নিয়ে কথা বলে আর কি। দাবি ছিল আমাদের ৬ মাসের বিক্ষিপ্ত আছে। যারা এই ধরনের ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্রের পিছনে যারা রয়েছে তাদেরকে কঠোর বিচারের আওতায় এবং সকলের প্রতি আহ্বান থাকবে। আজকে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে, সবাইকে ধৈর্য ধরে আহ্বান জানিয়েছে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাষ্ট্রের সব বৈষম্য দূর করার জন্য এসেছি, কিন্তু সবাইকে ধৈর্য ধরতে হবে। কোনো পরিবেশ তৈরি করতে চাইলে সচিবালয় ঘেরাও করে চিহ্নি করে কোনো দাবি আদায় করা যাবে না। যাই হোক, এটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আমাদের বর্তমান সমস্যা যেটা, সেটা হলো বন্যার অবস্থা খুবই খারাপ। তো আনসারদের মনে চাইছে ওইটা আনসাররা করতে থাকুক। তাদের কথা চিন্তা করে লাভ নাই। বন্যায় মানুষ চলতে পারতেছে না, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারতেছে না, তারা আসতে তাদের দাবি নিয়ে।
লাইফে কোনোদিন এরকম ধরনের পানি কখনো দেখিনি, আমাদের পূর্বপুরুষ কখনো দেখেনি। আমরা খুব অসহায় অবস্থায় আছি। আমরা যদি কোনো লোক পারেন কোন রাজ্য সহায়তা করার জন্য, তাহলে আপনারা করবেন। এই পানি ডলে মাছ আমরা বার করতে পারছি, মানে যা আছে সব শেষ ভাই। আমরা সমস্যা নিতে বাবা, আমরা তো মাছ সামানও বার করতে পারছি না, যে অবস্থা। আজ আর 2 দিন ধরে খানা না, পানি না, কিছু না, কত তো যেটা সমস্যা হচ্ছে বন্যাতে ত্রাণ দিতে গিয়ে আসলে ত্রাণ যারা নিয়ে যাচ্ছে তারাও তো খুব বেশি অভ্যস্ত না বা চেনা জানা নাই। তো দেখা গেছে যে মোটামুটি রিমোট এরিয়াগুলিতে তারাও পৌঁছাইতে পারতেছে না বিভিন্ন অসুবিধার কারণে, কারণ মেন রোড পর্যন্ত ট্রাক যাচ্ছে বা যে গাড়িটা নিয়ে যাচ্ছে ওরা ওইভাবে পৌঁছাইতে পারতেছে না। তো হয়তো এই জন্য আসলে রিমোট এরিয়াগুলিতে অনেকেই ত্রাণ পাচ্ছে না। তো আশা করি সবাই পাবে ইনশাল্লাহ। তো যেভাবে সর্বসাধারণ এবং ছাত্র সমাজ এবং আলেম সমাজ যেভাবে ত্রাণ নিয়ে ঝাঁপিয়ে পড়ছে, এটা নিঃসন্দেহে অনেক বড় একটা ব্যাপার এই সময় এসে। আমরা এই জন্য অনেক আনন্দিত। তো আরেকটা মজার ব্যাপার ঘটছে যে কেউ কেউ ত্রাণ নিয়ে ছবি তুলতেছে বা পোস্টে দিতেছে। তো এটা নিয়েও অনেক নেটিজেনরা আবার অন্য ধরনের মন্তব্য করতেছে যে আপনারা ছবি তুলতে যাচ্ছেন নাকি ত্রাণ দিতে যাচ্ছেন। তো আসলে তারা তো তরুণ, তাদের আসলে ব্যাপারটা এমনই থাকবে। তো এটা নিয়ে তাদেরকে এইভাবে না বলে তাদেরকে একটু ভালোভাবে বুঝালে জিনিসটা সুন্দর দেখা যায়। কারণ আমরা দেখা গেছে অনেকেই ঘরে বসে আছি, ঘরে বসে বসে টিভি দেখতেছি আর কথা বলতেছি, বাট তারা তো যাচ্ছে, তারা যাচ্ছে কষ্ট করে হইলো। আর তরুণরা এমনই হয়, তারা যাবে এইখান থেকে আস্তে আস্তে শিখবে। এখন হয়তো ছবি তুলতেছে, একটা সময় যখন ম্যাচিউরড হয়ে যাবে এই জিনিসগুলি হবে না আর। তো এটাকে অতটা নেগেটিভলি না বলে একটু পজিটিভলি বললেই জিনিসটা সুন্দর দেখা যাইতো। আশা করি আপনারা পজিটিভলি বলবেন। পরিশেষে একটা আনন্দের ব্যাপার হলো যে আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং উনি বিশেষ করে অনুরোধ করেছেন যে সকলকে একটু ধৈর্য ধরার জন্য। আসলে এটা উনি তো বলছে ওই আমরা তো আসলে অনেক স্বৈরাচার শাসন দেখে আসছি, তো আমরা একটু বেশি বুঝি সবকিছু। এই জন্য আমাদের ওনার শাসন আমলটা বা ওনার এই সরকারের সময়টা একটু ভাল লাগতেছে না। সবাই অস্থির হয়ে গেছে, এই দাবি সেই দাবি। আপনারা এত বছর কি করছেন যে আপনাদের সব দাবি এখন একদিনেই নিয়ে আসতেছেন? ওনাদেরকে তো একটু সময় দিবেন। আপনার প্রথম যেই প্রায়োরিটি বেস যে কাজগুলি মূলত ওইগুলি আগে করতে হবে। আপনাদের এই দাবি দাবা সবই মাইনে নেওয়া হবে, যতটুক যেটা মানা যায় ওইটা মানবে। আপনারা সময় দিবেন না, সময় না দিয়ে এমন ভাবে শুরু করছেন মনে হইতেছে যে সরকার পালায় যেতেছে আপনাদের দাবি টাবি না দিয়া। তো এটা আসলে খুব বেশি সুন্দর দেখা যাইতেছে না। সবাই ধৈর্য ধরেন, কারণ আমরা জানি বা আপনারাও জানেন সবাই কিছু না কিছু কষ্টে বা কিছু না কিছু সমস্যায় ছিল অতীতে। তো এগুলি এই সরকার বা যারা সমন্বয়ক বা যারা উপদেষ্টা আছে তারা জানে, কারণ এইটার মাধ্যমেই এই নতুন সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে। সো আশা করি তারা এগুলি বিবেচনা করবে এবং গ্র্যাজুয়ালি এগুলি নিয়ে চিন্তা করবে ইনশাল্লাহ। তো আমিও বলবো যে সবাইকে একটু ধৈর্য ধরার জন্য। জানি এর ভিতরে কিছু দুষ্কৃতী আছে যারা চেষ্টা করতেছে আসলে জিনিসটাকে একটু ঘোলাটে করার জন্য। তো আশা করি তারা চেষ্টাই করতে পারবে, ঘোলাটা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ সহায় হবেন এই নতুন সরকারের প্রতি, কারণ আমরা অনেক জুলুম সহ্য করেছি। এই জন্য আল্লাহ আমাদের প্রতি রহমত দান করছেন।